পৃথিবীর সবথেকে বেশি সম্পদশালী মহাদেশ কোনটা জানেন? আফ্রিকা। ওয়ার্ল্ডের টোটাল মিনারেল রিসোর্সের 30% আফ্রিকায়। পৃথিবীর 51% ডায়মন্ড এই মহাদেশে, আর 17% ইউরেনিয়ামও এই মহাদেশে। আর এখন বলেন তো, পৃথিবীর সবথেকে দরিদ্র মহাদেশ কোনটা? এইটাও সারপ্রাইজিংলি আফ্রিকায়। পুরো পৃথিবীর সবথেকে বেশি আর দামি সম্পদের মালিক হয়েও পৃথিবীর সবথেকে গরিব মহাদেশ আফ্রিকা। কিভাবে? দ্যাটস দ্য স্টোরি অফ কলোনিয়ালিজম। আর যেই কলোনাইজাররা আফ্রিকার আজকের অবস্থার জন্য দায়ী, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফ্রান্স। ফ্রান্স এই পর্যন্ত যা যা করেছে সেটা নিয়ে আলাদা অনেক ভিডিওই বানানো সম্ভব। জাস্ট একটা ঘটনা বলি। আলজেরিয়াতে ফ্রান্স 5 দিনে 45,000 মানুষ মেরেছিল, যেটাকে আমরা এখন সেতিফ ম্যাসাকার নামে জানি। ইভেন 1950-60-এর পর থেকে কলোনিয়াল এরা শেষ হওয়ার পরেও আফ্রিকার অলমোস্ট অর্ধেক রাষ্ট্র ফ্রান্সের কথায় উঠে আর বসে এসেছে, কারণ তাদের কারেন্সি ছিল সেই কলোনিয়াল পিরিয়ডে ফ্রান্সের সেট করে দেয়া কারেন্সি এখন অব্দি অনেক দেশে, CFA ফ্রাঙ্ক। কিন্তু 2022 সালের দিকে একটা দেশে একটা ঘটনা ঘটে। পাউল হেনরি সান্দাগো দামিবার তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসে মাত্র 34 বছর বয়সী এক যুবক, ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। ক্ষমতায় এসেই সে বুর্কিনা ফাসোর স্বাধীনতার দিকে নজর দেয়। আর সেই স্বাধীনতা মানে হচ্ছে ফ্রান্সের হাত থেকে মুক্তি। ফ্রান্সকে তার দেশ থেকে একরকম তাড়িয়ে বিদায় করে সে। তার স্পিচ আর তার সিদ্ধান্তগুলো ইউরোপের পলিটিক্যাল স্ফিয়ারে এরপর থেকেই হট টপিক বলা যায়। তাকে ঘিরে আফ্রিকা আবারও স্বপ্ন দেখছে সুন্দর একটা সময়। কিন্তু কে এই ইব্রাহিম ট্রাওরে? কিভাবে সে তার দেশকে কলোনিয়াল দুঃস্বপ্ন থেকে মুক্তি দিচ্ছে, আর কি বা হতে পারে এর ভবিষ্যৎ, সেই সব নিয়েই আজকের এই ভিডিও। 1988 সালে জন্ম নেয়া ইব্রাহিম ট্রাওরের উত্থান অনেকটা রূপকথার মতোই। 2010 সালে 22 বছরে সে মিলিটারিতে যোগ দেয়, আর 2012-তে গ্র্যাজুয়েট করে ইউনাইটেড নেশনস মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনে ছুটে যান মালিতে। 2014-তে প্রমোশন পেয়ে লেফটেন্যান্ট পদবি পান, আর এরপর নর্দার্ন বুর্কিনা ফাসোতে স্পেশাল কাউন্টার টেরোরিজম ইউনিটে যোগদান করেন। এরপর 2020-এ প্রমোশন পান ক্যাপ্টেন পদে। আর এরপরেই সেই সময় বুর্কিনা ফাসোর প্রেসিডেন্টের এগেইনস্টে সেনা বিদ্রোহ বা কু করে সান্দাওগো দামিবা। আর এই দামিবার ইউনিটের বেশ অ্যাক্টিভ একজন মেম্বারই ছিলেন ইব্রাহিম ট্রাওরে। কু সাকসেসফুল হলেও পাবলিক অপিনিয়ন ছিল দামিবার পুরোপুরি বিপরীতে। প্লাস ইব্রাহিম বুঝতে পেরেছিলেন যে ক্ষমতা বদল হলেও একই ভূতই বুর্কিনা ফাসোর ঘাড়ে চেপে আছে, আর সেই ভূত হচ্ছে ফ্রান্স। 2022-এ ইব্রাহিম ট্রাওরে আর তার সাথে কিছু জুনিয়র অফিসার মিলে সান্দাওগো দামিবাকে সরিয়ে নিজেরাই বসে যায় বুর্কিনা ফাসোর ক্ষমতায়। আর পুরো পৃথিবীতে তার অ্যাটেনশন পাওয়া শুরু এখান থেকেই। 1960-এ স্বাধীনতার পর থেকেই ফ্রান্স আর বুর্কিনা ফাসোর মধ্যে পলিটিক্যাল আর ইকোনমিক সম্পর্ক ছিল বেশ ভালোই। ইনফ্যাক্ট ট্রেডের দিক থেকেও দুই দেশ বেশ ব্যালেন্সড একটা রিলেশন মেনটেন করে এসেছে। 2022-এর হিসেবে বুর্কিনা ফাসো ছিল ফ্রান্সের 3rd মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার। আর একই সাথে ফ্রান্সও প্রতি বছর 90 মিলিয়ন ইউরোর মতো এইড দিত বুর্কিনা ফাসোকে। আর ফ্রান্সের মিলিটারিও আনঅফিসিয়ালি 2010 আর অফিসিয়ালি 2018 থেকে বুর্কিনা ফাসোতে অপারেট করছে। মূলত বুর্কিনা ফাসোর নর্দার্ন রিজিয়নের জিহাদিস্ট মুভমেন্ট আটকানোর জন্যই ফ্রেঞ্চ মিলিটারি ইনভলভড হয় এখানে। আর সাহেল রিজিয়নের ওয়ান অফ দ্য বেস্ট কাউন্টার টেরোরিজম টাস্ক ফোর্স সাবরে আসে বুর্কিনা ফাসোতে। কিন্তু এরপরেও খুব একটা লাভ আসলে দেখা যাচ্ছিল না। ইনফ্যাক্ট পরপর যে দুইটা মিলিটারি কুয়ের মাধ্যমে ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসলেন, সেই দুইটার পেছনেও এই ফ্রেঞ্চ মিলিটারির জিহাদিস্ট মুভমেন্ট ঠেকানোর ব্যর্থতাকেও দায়ী করা হয় বেশ বড়ভাবেই। ক্ষমতায় এসে ট্রাওরে তাদের ন্যাশনাল টেলিভিশনে ফ্রেঞ্চ ট্রুপদের ফেইলিয়র অ্যান্ড দামিবা সহ অন্যান্য লিডারদের দুর্নীতিকে আশ্রয় দেওয়ার অ্যাকিউজিশন দেয়। আর এরপরই ফ্রেঞ্চ এম্বাসিতে হামলা চালায় ট্রাওরের সাপোর্টাররা। 2 মাস পর রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের সকল কার্যক্রম বন্ধের আদেশ আসে ট্রাওরে সরকারের থেকে। আর 2023-এর জানুয়ারিতে ফ্রেঞ্চ ডেপুটি ফরেন মিনিস্টার ক্রিসুলা বুর্কিনা ফাসো ভিজিটে আসেন ট্রাওরে রিজিমকে বোঝানোর জন্য যে তারা বুর্কিনা ফাসোর বন্ধু। কিন্তু এতে আসলে খুব একটা লাভ হয় না, কারণ এর ঠিক 2 সপ্তাহ পরই ইব্রাহিম ট্রাওরে ফ্রেঞ্চ ট্রুপদের বুর্কিনা ফাসো ত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু বুর্কিনা সরকারের স্পোকসপারসন জোয়ান ইমানুয়েল খুব টেকনিক্যালি একটা কথাও বলেন যে ফ্রেঞ্চ মিলিটারি বের করে দেয়া মানে এই না ওদের সাথে সব সম্পর্ক শেষ, জাস্ট তাদের দেশের মাটিতে ফ্রেঞ্চ মিলিটারিদেরকে তারা রাখতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্স কেন আসলে এই দেশটা নিয়ে এতটা বেশি পাগল বলেন তো?
কলোনিয়াল এরা শেষ হলেও কারেন্সি, ইকোনমিক পলিসি এবং মিলিটারির মাধ্যমে ফ্রান্স এইসব দেশের ওপর নিজেদের একটা কন্ট্রোল রাখত। কিন্তু বুর্কিনা ফাসোর ক্ষেত্রে এইটা বদলা যায় 1983 সালের থমাস সানকারার মাধ্যমে। তাকে বুর্কিনা ফাসোর একজন লেজেন্ডারি ফিগার হিসেবেই ধরা হয়, আর তার টার্গেটটাও ছিল একদমই সিম্পল, ফ্রেঞ্চ হটাও। কিন্তু 1987 সালে তাকে অ্যাসাসিনেট করে ক্ষমতায় আসে ব্লেইস কম্প্রাওরে, যাকে ব্যাকিং দিচ্ছিল সেই ফ্রেঞ্চ সরকারই। বুর্কিনা ফাসো আবার ফ্রান্সের হাতের পুতুলে পরিণত হয়, কিন্তু একই সাথে রুট লেভেলে বুর্কিনা ফাসোর মানুষদের মধ্যে এবার পার্মানেন্টলি ফ্রান্সের প্রতি একটা প্রবল ঘৃণার জন্ম নেওয়া শুরু করে। আর এর সাথে কলোনিয়ালের ট্রমাগুলো তো ছিলই। বর্তমানেও বুর্কিনা ফাসোতে ফ্রান্সের 45টা মাইনিং কোম্পানি তাদের অপারেশন চালায়। সাব সাহারান আফ্রিকা থেকে ওয়েস্টার্ন আফ্রিকার গেটওয়ে হচ্ছে এই এলাকা। প্লাস বুর্কিনা ফাসো হাত থেকে ছুটে গেলে তাদের সাথে নাইজার, মালি সহ অন্যান্য দেশগুলো আস্তে আস্তে যোগ দিবে। মালি আর নাইজার কিন্তু যেটা অলরেডি করা শুরু করে দিয়েছে। তবে ফ্রান্সের চিন্তার আরও একটা কারণ আছে, যেটা পুরা গ্লোবাল পলিটিক্সের সাথেই কোনোভাবে কানেক্টেড। পৃথিবীর কোনো দেশই আজকের দুনিয়ায় পুরাপুরি একা চলে না। এরা ফ্রান্সের ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে গেলে অন্য কারো ইনফ্লুয়েন্সের আন্ডারে যাবেই, সেটাই স্বাভাবিক। আর সেটা হতে পারে রাশিয়া বা হতে পারে চায়না। দুইটার একটাও ফ্রান্স বা ওয়েস্টার্নদের জন্য ভালো কিছু হবে না। বর্তমানে বুর্কিনা ফাসোর 40% টেরিটরি কন্ট্রোল করে জেএনআইএম আর আইএসজিএস নামের দুইটা টেররিস্ট অর্গানাইজেশন। এদের কারণে 2 মিলিয়ন মানুষ এখন ডিসপ্লেসড বলা যায়। অ্যান্ড ইব্রাহিম ট্রাওরেকে এই সমস্যাটার সমাধান করতেই হবে। তার সলিউশন হচ্ছে মিলিটারাইজেশন, মানে সে বুর্কিনা ফাসোর পপুলেশনের জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নিয়ে আসবেন। নভেম্বর 2022 থেকে 90,000 সিভিলিয়ান ভলেন্টিয়ার ফর ডিফেন্স অফ দ্য হোমল্যান্ড নামের একটা প্যারামিলিটারি গ্রুপে যোগ দিয়েছে। প্লাস তুর্কি থেকে তারা ফেমাস বাইরাক্তার ড্রোন পেয়েছে কিছু। আর এই দুই জিনিস মিলিয়ে অলরেডি নর্দার্ন বুর্কিনা ফাসোতে বেশ কিছু মেজর টাউন ফেরত নিতে পেরেছে ইব্রাহিম ট্রাওরের আর্মি। আর ফ্রান্সের ফেলে যাওয়া পাওয়ার ভ্যাকুয়াম ফিল আপ করার জন্য উঠে পড়ে লেগেছেই বলা যায় রাশিয়া আর তুর্কি। ইনফ্যাক্ট বুর্কিনা ফাসোর অ্যান্টাই ফ্রেঞ্চ মুভমেন্ট রাশিয়ার পতাকা আর পুতিনের ছবি দিয়ে স্লোগানও দিচ্ছে মানুষ। ট্রাওরে অলরেডি একটা স্টেট ওন মাইনিং কোম্পানি দিয়েছে, প্লাস নিয়ম করে দিয়েছে যে কোনো ফরেন কোম্পানির অপারেশনের 15% স্টেক থাকবে বুর্কিনা ফাসোতে। তারা একটা গোল্ড রিফাইনারি বানাচ্ছে অ্যান্ড তাদের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল গোল্ড রিজার্ভ বানাচ্ছে, মানে দ্রুতই নিজেদের কারেন্সিও সে আনতে যাচ্ছে। অলরেডি 2টা লন্ডন ওন ফার্মের মালিকানা ন্যাশনালাইজ করে দিয়েছে অ্যান্ড সামনে আরও করতেই থাকবে। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক দুইটাই বুর্কিনা ফাসোর ইকোনমিক রিফর্মের বেশ প্রশংসাও করছে। আর এদিকে আমেরিকা করছে আর এক আকাম বলা যায়। ইউএস এর আফ্রিকা কমান্ডের হেড জেনারেল মাইকেল ল্যাংলে কিছুদিন আগে বলেন যে ট্রাওরে বুর্কিনা ফাসোর গোল্ড রিজার্ভ ইউজ করে নিজেদের প্রোটেকশন কিনছে, দেশের কোনো উপকার না করেই। সে এপ্রিলেই এই কথা বলেছিল। তার কয়েকদিন পরে জানা যায় যে ট্রাওরেকে অ্যাসাসিনেট করার জন্য একটা ক্লু প্ল্যান করা হচ্ছিল আইভরি কোস্টকে সেন্টার অফ অপারেশন ধরে। যদিও সেই ক্লু আটকে দেওয়া হয়েছিল, কিন্তু এটাও বলা হয় যে কিছুদিন আগেই জেনারেল ল্যাংলে আইভরি কোস্টে ভিজিটে গিয়েছিলেন। অর্থাৎ 2-4 মিলালে আমেরিকা যে আবারও একটা দেশে তাদের রেজিম চেঞ্জের জন্য চেষ্টা করছিল, এটা কিন্তু বোঝাই যায়। কারণ আপনি বুঝতেই পারছেন, পুরা তাদের ওয়েস্টার্ন অ্যালায়েন্সের একটা গুরুত্বপূর্ণ মাইনিং ঘাঁটি তারা হারাতে যাচ্ছে রাশিয়া কিংবা তুর্কির কাছে। আর আমেরিকা যদি কোনো লিডারকে পছন্দ না করে, তার মানে সেইখানের পাবলিক তাকে পছন্দ করবেই। আর এই সব কাজের জন্যই ট্রাওরে এখন আফ্রিকার মোস্ট ফেভারিট লিডারে পরিণত হয়েছে। যেখানে অন্যান্য পলিটিশিয়ানরা তাদের দেশের কালচারাল ড্রেস বা সহজ কথায় স্যুটস পরে থাকেন, ইব্রাহিম ট্রাওরে সেখানেই নজর কাড়েন আলাদাভাবে তার মিলিটারি অ্যাটায়ারের কারণে। তার স্পিচ ক্যাপাসিটি দুর্দান্ত অ্যান্ড সে একজন ইয়াং লিডার। তার ক্যারিশমার সামনে আফ্রিকার অন্যান্য লিডাররা আসলেই কিছু না। ইব্রাহিম ট্রাওরেকে এখন অনেকেই কম্পেয়ার করছে লেজেন্ডারি সানকারার সাথে। সোশ্যাল মিডিয়ায় গেলে ইব্রাহিম ট্রাওরের স্পিচ নিয়ে কোটি কোটি এডিট দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা জানেন জিওপলিটিক্সের মারপ্যাচ একটা ডিফারেন্ট জিনিস। যেমন ধরেন এই যে সিরিয়ার বর্তমান লিডারশিপ, যারা আমেরিকাকে দুই চোখে দেখতে পারত না, তারাই কয়েকদিন আগে ট্রাম্পের সাথে গলাগলি করে আসলো। আর ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো অলরেডি একটা অ্যালিগেশন দিয়েছে ট্রাওরের নামে যে তারা ওয়াগনার গ্রুপের মার্সেনারি সাপোর্টের বিনিময়ে গোল্ড মাইন বেচে দিচ্ছিল 2022 সালে। পাশাপাশি তার বিরুদ্ধে কথা বলা মানুষদের ধরে ধরে মিলিটারি ফ্রন্ট লাইনে পাঠানোর মতো কমপ্লেনও উঠে আসে আস্তে আস্তে। আর ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা অনেকটাই কিন্তু তার অ্যাপিয়ারেন্স, স্পিচ আর তাকে ঘিরে গড়ে ওঠা একটা বিশাল অনলাইন কাল্টের ওপর দাঁড়ানো। আর সে যেই কথাগুলো বলে সেগুলো বাস্তবায়ন করতে পারলে সে অ্যাকচুয়ালি হয়তো আফ্রিকার ইতিহাসের গ্রেটেস্ট লিডার হবে। কিন্তু কথা বলা আর সেটা আসলেই করা পুরোপুরি ডিফারেন্ট একটা জিনিস আজকের দুনিয়ার গ্লোবাল জিওপলিটিক্সে। সেটা কতটুকু ঘটে সামনের দিনে, এইটাই এখন দেখার বিষয়।
উই আর হোপিং ফর দ্য বেস্ট, কারণ আফ্রিকার মানুষ আর কত বছর অপ্রেসড হবে ভাই। সো দ্যাটস অল ফর টুডে। অ্যাজ ইউজুয়াল সবগুলো সোর্স নিচে দেওয়া থাকবে, ইউ ক্যান চেক। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।